বাঁকা চাঁদ কি দিল নীল আকাশের গায়ে, ঈদের খুশি পড়লো ঝরে সবার আঙিনায়। দর্শক শ্রোতা, ফিরে আসলাম ছোট্ট একটা বিরতির পর। এখন আমরা একটু কল্পনা আপনার কাছ থেকে একটু নাশিদ শুনি, যেহেতু আপনি খুব সুন্দর করে নাশিদ করতে পারেন। এতক্ষণ কথা বললাম, একটু নাশিদ শুনি, তারপরে বাকি কথা। আচ্ছা, ধন্যবাদ আপু। আমি একটু কথা বলিনি যে আমি ঈদের কাপড়ের কথা বললাম যে ফ্যাশনেবল কাপড় কিনি, হ্যাঁ, কিন্তু আমি যখন বোঝার পর থেকে আমি করতাম কি, আমার ধরেন 5-6টা জামা হইতো, পরে আব্বা যখন টাকা দিতেন ওই টাকা দিয়ে আমি নিজে কাপড় না কিনে গরিবদেরকে কিনে দিতাম। ওয়াও, মাশাআল্লাহ। বুঝছেন? তো এই গানটা আমি আজকে করতে চাচ্ছি। ওই যাদের নাকি, আমরা তো অনেক কাপড় কিনি, নতুন কাপড় কেনার সে আনন্দটা থাকে না, কিন্তু যারা সারা বছর অপেক্ষা করে একটা জামার জন্য, আসলে আমি কাজী নজরুল ইসলামের সেই গানটা করার চেষ্টা করছি। নাই হলো মা বসন ভূষণ, নাই হলো মা বসন ভূষণ, ঈদে আমার নাই হলো মা বসন ভূষণ, ঈদে আমার আল্লাহ আমার মাথার মুকুট, আল্লাহ আমার মাথার মুকুট, রাসূল গলার হার, নাই হলো মা বসন ভূষণ। নামাজে রোজা ওড়না শাড়ি, এতে আমায় মানায় ভারী, নামাজে রোজা ওড়না শাড়ি, ওতে আমায় মানায় ভারী, অঙ্গুরিতে অঙ্গুরি মোর নবীর চারিয়া, নাই হলো মা বসন ভূষণ, ঈদে আমার হীরা গুহারি হীরার তাবিজ, বুকে কুরআন দোলে, নামাজ কুরআন জাদু সিংহা, দেখে পরাণ ভোলে, হাতে সোনার চুড়ি যে মা, হাসান হোসেন মা ফাতেমা, হাতে সোনার চুড়ি যে মা, হাসান হোসেন মা ফাতেমা, অঙ্গুরিতে অঙ্গুরি মোর, অঙ্গুরিতে অঙ্গুরি মোর নবীর চারিয়া, নাই হলো মা বসন ভূষণ, ঈদে আমার আল্লাহ আমার মাথার মুকুট, আল্লাহ আমার মাথার মুকুট, রাসূল গলার হার, নাই হলো মা বসন ভূষণ। ওয়াও, অসাধারণ, ধন্যবাদ। খুবই ভালো লাগলো আপা। আপনার কণ্ঠস্বর সবসময়ই ভালো। আজকে মনে হয় ঈদের আনন্দে আর একটু বেশি ভালো হয়ে গেছে। আমি আপু তো খুব ফ্যান, আমরা সবাই তার ফ্যান, ভালো লাগবে। আপনি বরিশালের মেয়ে, জি,
একটু শুনি বরিশালের ভাষা একটু কিভাবে আপনারা মানুষজনকে গ্রিটিং করেন। পালিয়ে যাবেন না তো এখান থেকে? পালিয়ে যাবো কেন? ভাষা শুনে পালাবো না। আচ্ছা, আমার অমনি কেমন আছো? হ্যাঁ, আমি ভালো আছি। না, না, আমি আপনাকে দেখলে বলি মনুগো দেশের লোক। মনে করতেছিল ডালে লবণ দিছো না দিবা? মনু ডালের লবণ দিছো না দেবা? দেবা। একদিন কইছিলা দেখা হয় না অনেক দিন। দেখা হয় না অনেকদিন। হ্যাঁ, অনেকটা মানে সিমিলার কোন সিমিলার বাট মানে চিটাগাঙ্গের ভাষা মনে হয় সবচেয়ে অন্যরকম। বেশি কঠিন, মানে বোঝার কোনো উপায় নাই ওইটাই। আমি কিন্তু যে কোনো ভাষা এখানে বসলে কথা বললে আমি কিন্তু বুঝি, চিটাগাঙ্গের ভাষাও বুঝি, কিন্তু কথা বলতে পারি না। বলাটা কঠিন। চিটাগাঙ্গের ভাষা বুঝতে অনেক অসুবিধা হ্যাঁ, হয়। আমি আসলে অন্যান্য ভাষা চেষ্টা করলে মানে বোঝা যায়, বলা আসলে হ্যাঁ, অন্য একটা চিটাগাংটা ব্যাপার। একটু কমপ্লিকেটেড আছে। হ্যাঁ, আপনি তো ঢাকার, অরিজিনাল ঢাকার। জি। আপনাদের এখানে কিভাবে, উনি যেটা বলছে এটা কেমনে বলবেন? আসলে আমি ঢাকা দোহারের মেয়ে আর কি। আচ্ছা তো বলতে গেলে আমরা নর্মাল যেভাবে কথা বলি এভাবে কথা বলে আমাদের দোহারে। আচ্ছা আচ্ছা। তো জাস্ট বইয়ের ভাষা যেমন শুদ্ধ, অত শুদ্ধ না হলে বলে এই কেমন আছো, ভালো আছো, কি ডালি লবণ দিছো দিছো দিয়েছো, বলে ডালি লবণ দিছো না দিবা, এরকম। সিমিলার তো সিলেটের মতো ডাইল লবণ দিছুনি আমরা সিলেটি একটু বলেন, একটু সিলেটের বৃষ্টি করে একটু বলেন আপনারা শুনি। আপনার খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে নি? তারপরে না, কিন্তু তারপরেও আমাদের একদম গ্রাম থেকে যারা আসছে তাদের আর আমাদের মনে হয় একটু আমরা গ্রাম থেকে আসলেও কথা বলে কিন্তু বুঝি। হ্যাঁ, আমরা গ্রাম থেকে আসলেও মানে আসলে অনেক সময় পরিবারের সবাই কিভাবে কথা বলছে সেটা দুই কিন্তু একটা অনেকটা ওয়ার্ড বোঝা ব্যাপার। যায়, কষ্ট মনে হয় একটু না? যেমন দাঁড়াওকে বলে উবাও, ওইটা ডিফারেন্ট। ওইটা আমাদের ইভেন সিলেটের ভিতরে ডিফারেন্ট ডায়ালেক্ট আছে। ডায়ালেক্ট আছে। তো ইভেন এই যে সুনামগঞ্জের মানুষের কিছু কিছু কথা আছে যেটা হয়তো আমরা ওইভাবে বলি না। তারপরে ওই যে গতকালকে আমরা কয়েকজন মিলে খাবার খাচ্ছিলাম, তখন ওই যে আমরা তো সিলেটে আমরা কিন্তু বলি বাটির তরকারি শেষ হয়ে গেছে, বাটির তরকারি শেষ হয়ে গেছে, আর বাটিও বলি আমরা, আবার খট্টা। খট্টা অনেকদিন পরে আমি শব্দটা শুনছি, খট্টা, ডাইলর খট্টা দেও। এটাকে আপনি বুঝবেন? ডাইলর খট্টা দেও, ওইটাও তো আমার ছেলে মেয়েরাও বুঝবে না, কারণ আমরা বাসায় বাটি বলি আর কি, ওটাকে খট্টা বলি না। তো অনেকে কাপ পিরিস, অনেকে আমি শুনেছি সসার বলতে, কিন্তু আমরা তো সসার বললে তো অনেকে বুঝবে না। সেটাই। তো এইরকম কিছু কিছু শব্দ আর কি সমস্যা হয়ে যায়, আমাদের নিজেদেরও সমস্যা হয়ে যায়। ঈদের দিন আমরা ধরেন এই যে আমরা বসে গল্প করছি, আড্ডা দিচ্ছি, বাট আমরা ফ্যামিলি তো আছে, বাচ্চাদের ঈদের শপিং করা কতদিন আগে প্রিপারেশন নিতে হয়? এটা ডিপেন্ড করে, ডিপেন্ড করে, বাট রোজার আগে থেকে মনে হয় যেমন আমি আমার ঈদের দিন তো হয়েই যাবে, বাট আমি যেটা করি আর কি নরমালি রমজানের আগেই আমি করে ফেলার চেষ্টা করি। রমজানের সময় না কষ্ট লাগে ঘোরাঘুরি, আর আমিও রমজানের আগেই শেষ করে ফেলি। হ্যাঁ হ্যাঁ, না সমস্যা নাই। হ্যাঁ, আমরা রমজানের আগেই করি। আবার কেউ কেউ আবার অনলাইনেও কিন্তু এখন শপিং করে। তো আমার মেয়ে দেখছে এখন বেশিরভাগ সময় অনলাইনে শপিং করে ফেলে। আর হ্যাঁ, তো ওইগুলা কোনো ইয়ে নাই আর কি, যেটা বললাম না আগে এক সময় ছিল ঈদের জন্য যদি আপনাকে অপেক্ষা করতে হয় তখন কিন্তু ওই শপিং এর মজাটাই আলাদা ছিল। আমি ভাবছি আমরা কি পারবো না চেষ্টা করতে যে 2-3 বছর আমরা কোনো কিছু কিনবো না, শুধু ঈদের সময় কিনবো, এটা কি করা যায়? পসিবল আছে, সবাইকে করতে হবে, এটা করলে সবাইকে। তুমি বলতেছো এগুলো দোকানের এরা শুনলে কিন্তু তোমার ধরে সাজা দিবে, বলবে আয়েশা চৌধুরী তুমি শেষ। আয়েশা চৌধুরীকে আপনারা সবাই গিফট করবেন, আমি কমপ্লেইন করব না। আমার গিফট নিতে কিন্তু আমার কোনো অভিযোগ নেই। তারপর ঈদের একটা জিনিস মিস হয়েছে, আমি যেটা খুব মিস করি, আমরা যখন ছোট ছিলাম সালামি বলে, সালামি যেটা আমার মনে হয় না সবাই আমরা পেতাম, ঠিক না? আমরা ওগুলো ওই সালামি ওগুলো আমাদের ইয়ে ছিল না আর কি, আমাদের ছিল সালামি কত, আব্বা নামাজ পড়ে এসে আব্বাকে কত দিল, নামাজ পড়ে এসেই সালাম করতাম, হ্যাঁ বসে থাকতাম আদরে না দেওয়া পর্যন্ত। অনেক মজা। আর আরেকটু মজা ছিল, আমরা রেলে কলোনিতে থাকতাম, তো এই মাথা থেকে ওই মাথা অনেকগুলো বাসায় আমাদের সময় কলোনিতে যে এখন যে একটা কেমন ব্রেক, একদম আপন আত্মীয়র মতো ছিল, একজন আরেকজনের সাথে জান দিয়ে ফেলে, কারো কোনো বিপদ হলে সবাই দৌড়ে আসে,
হ্যাঁ আমার একটা আপন ভাই বোনের মতো ছিলাম। সেটাই। তো আমরা এই মাসে ছোট ছোট আমরা সব একটা ব্যাগ নিতাম, বিউটি ব্যাগ তো থাকবে, হ্যাঁ, সালামি ঈদেতে ব্যাগ। আব্বা বিউটি ব্যাগ কিনে দিত জামার সাথে ম্যাচ করে। ওই ব্যাগটা নিয়ে সব এক গ্রুপ 10-12 জন সব বাসায় বসে যেতাম। হ্যাঁ। সালাম করে, সবাই সালাম করে সালামি দেবে। কে কতটুকু পয়সা জমা হয়েছে হ্যাঁ, সেই হ্যাঁ, এক্সাইটমেন্ট সবার বাসায় যে আবার দেখতাম কোনো বাসায় আন্টি নাই, আবার যেতাম সালাম দিয়ে, পরে হ্যাঁ, সালাম দিয়ে দাঁড়ায় থাকতাম যে দেখি কখন টাকাটা দেয়। সালাম দিয়ে সেমাই সাথে কেউ খাবে না, কোনো খাওয়া দাওয়া সে খাবে তো না, পরে ওই সালামি শুধু সালামিটা। সালামিটাই মেইন অ্যাট্রাকশন। আর আমার বড়াপা, আমি ছোট বড়াপা, সবচেয়ে বড়াপা, উনি বেশি সালামি দিত। এখন ঈদের দিন কোথায় আগে বেড়াতে যাবো, বাবা তো কোথায় আগে যাবো, আমি বড়াপার বাসায় আগে যাবো। যে বেশি- আব্বা মুচি মুচি হাসতো যে বুঝতে পারছি তো কেন যেতে কেন চাও যেতে বড়াপার চাও, বাসায়। এইটাই। বড়াপা বেশি দিত সালামি, তো সেই জিনিসটাকে খুব মিস করি এখানে। কিন্তু আমাদের বাচ্চারা কি এগুলা করে? আমি না, চেষ্টা না, করি, বাচ্চারা না, চেষ্টা বড়রা করি। কি দিচ্ছেন কিনা ওইটা বলো। না, আপু, আমি কিন্তু আমি দিচ্ছি, এখনো প্রতি চেষ্টা ঈদে করি, আমি বাচ্চাদের দিই। বাচ্চাদেরকে দেই এবং আমার close জামাইয়ের কাছ friend দের থেকে বাচ্চারাও আদায় পায় করি। মনে হয়। আমার হাজবেন্ডের কাছ থেকে আমি আদায় করি আমি হায় রে। এখনো। হ্যাঁ, আমি সোনা এগুলো যত টাকা দিই আমার অনেক কিছু ঈদের শিকার আছে, সালামিটা তাই দিলেই হবে। কিভাবে আদায় করেন একটু সালাম বলেন, করি, দরবাজা আর বাকি করি। সবাই শুনবে। আমি সালাম করে বসে থাকি আমি দাঁড়াই পা ধরে, না না আমি সালাম করি শুধু। বসে থাকি, তারপর হাসে, বলে কি বুঝতে পেরেছি তো বাচ্চাদের সঙ্গে তোমারও লাগবে, তারপর থেকে বের করে। শিখছো এখন কি পায়ে ধরে বসে থাকবা? তখন আমি ভাবছি যে সমান অধিকারটা কোথায় যাবে, ইকুয়াল অপরচুনিটিও ফাইট করবেন, আবার সালামি একসাথে না, সবাই তুমিও পাবা, তুমিও পাবা। ওয়েট করো, তুমি চাইলে তোমাকে দেওয়া হবে, তুমি চাও না। আমরা ভালোই। চাইলে তো আমরা দিতাম, ভালোই। তা তো চায় না, সত্যি কথা। আবার সালামিটা কিন্তু নতুন টাকা হইতে হবে, হ্যাঁ একদম কুচকুচে পুরানো টাকা। হবে না। হুম। ব্যাংক থেকে না, আনা। না, ঈদের আগের দিন একদম ওই যে একদম ব্যাংক থেকে নিয়ে আসে। নতুন হ্যাঁ। টাকা উঠে একদম। আব্বা তো ছোটবেলায় প্রথমে 5 টাকা দিত, আরে 5 টাকার গন্ধ এত সুন্দর। তারপর আস্তে আস্তে বড় হচ্ছে, 5 টাকা থেকে 10 টাকা হলো, 10 টাকা থেকে 20 টাকা, লাস্টে আব্বা যখন রিটায়ারমেন্টে চলে যায় আচ্ছা 100 টাকা দিছে, আরে কি খুশি, মানে 100 টাকা আব্বা দিছে সালামি। তখন আব্বা বলে কি শোনো, আমি আবার আগামী বছর দিতে পারি কি না পারি বলতে পারছি না, তোমরা খুশি থাকো বাস, আমরা খুশি। আসলে তার পরের বছর আমার আব্বা এলপিআর যে সরকারি চাকরি নিয়মিত জানেন বাংলাদেশে, এলপিআর থাকা অবস্থায় আব্বা মারা যান। সো সরি। আমি এত কিছু রান্না করলাম, আপনারা কখন খাবেন? খেতে হবে না? হ্যাঁ চিন্তা করি না, আমরা অবশ্যই খাবো, আড্ডাটা শেষ হয়ে যায়। আমরা তো এক আমরা বাসা তো থেকে আড্ডা দিতে খেয়ে আসি, আসছি, তারপরে না ঈদের দিন আমরা না বলবো না, সবার বাসায় আমরা খাবো একটু একটু। হ্যাঁ একটু আমি খাই, সবাই কেউ যেন মনে কষ্ট না। না এই জিনিসটাই যে অনেকে বলে আমি খেয়ে আসছি খাবো না ঈদের দিন, অল্প কিন্তু একটু খাওয়া। একটু জাস্ট একটু খেলে প্রতিটা না, বাসায় তবে একটু হাফসা একটু করে আমি না খেতে হবে। ঈদের দিন ছাড়াও যদি একজন কষ্ট করে একটা কিছু করলো, আমি কিভাবে বলবো যে খাবো না? আমার হ্যাঁ, 2 বার 3 বার আমিও খাইতে তাই আমার করি। সমস্যা নাই। না আমি করি না, আমি একটু হলেও খাই। হ্যাঁ আমি মাত্র বেশি দিয়েছে, আমরা একটু কমিয়ে দেন। হ্যাঁ অবশ্যই। কারণ কষ্ট হ্যাঁ, করে অল্প। এসে হ্যাঁ, কষ্ট মাত্রাটা করে কম। রান্না করেছি না, এটাই। যে মনে কষ্ট পাবে। রান্না নিয়ে যেহেতু কথা উঠছে, ফ্যামিলিতে আমরা কিন্তু সবসময় মহিলারা প্রাধান্য দেই বাচ্চা, তারপর হাজবেন্ড বা আত্মীয় স্বজন। তো ঈদের সময় কি মাথায় রেখে আপনারা এই যে খাবারগুলো তৈরি করেন, বা আপনি যে আজকে করেছেন ঈদের? আমি চেষ্টা করি আমার বাচ্চাদের আর হাজবেন্ডের ফেভারিট যেটা সেটাই ফার্স্ট। ওরা খায় বেশি পায়া আর নান, তাদের ফেভারিট এটা। আচ্ছা আচ্ছা। এবং সিটরুটি, কি সিটরুটি হাত দিয়ে, হ্যাঁ সিটরুটি দিয়ে মানে ঈদে বানা যায় চালের গুঁড়া দিয়ে হাত দিয়ে ছিটা ছিটা যে বানায়, ওইটার নামই সিটরুটি। এটা গরুর মাংস দিয়ে, না, পায়া দিয়ে। ও আচ্ছা পায়া দিয়ে। হ্যাঁ। আচ্ছা, আচ্ছা। তো অনেকে গরুর মাংস দিয়ে, হ্যাঁ অনেকে গরুর মাংস দিয়ে ওটা খায়। এটা আমরাও খাই। আচ্ছা তুমি কি করো? আমার না খিচুড়িতে again আমি চিনি miss দিলে করছি, আমার ওই যে বাবা মায়ের সময় আমরা যখন ছোট ছিলাম না, তখন আমরা অনেকটা আমার মাকে রিটায়ার করে দিতাম ঈদের সময়, যে আমরা ভাই বোন মিলে আমরা করবো। তো ঈদের যে আমাদের প্রচুর আত্মীয় স্বজনের সংখ্যা বেশি, নেইবারের সংখ্যা বেশি, ফ্রেন্ডস বন্ধু সবাই, মানে আমার বাবার যেরকম বেশি আমাদেরও ছিলেন। তো গেস্ট আমাদের সকালে ওই যে নামাজের পর থেকে শুরু করে রাত্রে মিডনাইট পর্যন্ত আমাদের গেস্ট আসতেন। তো আমাদের অনেক নাস্তা মানে সবসময় টেবিল মানে ভর্তি থাকবেই আমাদের। তো প্রচুর কাজ করতে হয়েছে। তো আমরা বড় তিন ভাই বোন মিলে আমরা কিন্তু প্রায় জিনিস করতাম, সাথে সাথে আম্মা আব্বা হেল্প করতেন, ওনারা হেল্পার হয়ে যেতেন আর কি। ঈদের সময়টা আসলে আমরা দায়িত্বটা নিয়ে নিতাম। তো এখন যেটা হয় আর কি, তো বেশিরভাগ সময় আমি মেইন রোলটা আমি প্লে করি, বাট সাথে সাথে আমার 2টা ছেলে মেয়ে বা আমার হাজবেন্ড হেল্প করেন। আর মাঝে মধ্যে একটু চিটিং করতে হয় আর কি, বাইরে থেকে এক্সট্রা জিনিসগুলো নিয়ে আসলে
ওইটা অনেক সময় সময়ের অভাবে, কারণ আমাদের এশিয়ান না বিশেষ করে নাস্তার জিনিসগুলো করতে অনেক সময় লাগে, কাটা সন্দেশ যেগুলো এগুলাতে প্রচুর সময় লাগে, তাই না? তো আপনি কতক্ষণ দেবেন, একটা লিমিট আছে। আপু না, আমি আবার আগের দিন মিষ্টি আইটেমটা যেমন সেমাই, তারপরে জর্দা, এগুলো আগের দিন রান্না করে ফ্রিজে রেখে দিই, পুডিং এগুলো আগের দিনে রেখে দিই, তারপরে তো মর্নিং উঠে জাস্ট ধরেন পোলাওটা করে ফেলি, রোস্ট করি ওগুলো। তো ওইভাবেই সবারই এরকমই করতে হয়, একদিন যেগুলা ডিপে রাখা যায় ওইটা আপনি ডিপে, যেমন সমোসা টমোসা ওগুলা হোমমেড করতে হলে তো আপনার ডিপে রাখতে হবে। তো আমার যেটা একটু সমস্যা যেটা হয় আর কি, যে বললাম না নামাজ টামাজ অর্গানাইজ করতে গেলে প্রচুর ফোন কল করা লাগে, অনেকের সাথে কথা বলতে হয়, তো সবকিছু একসাথে করতে গিয়ে আবার অনেক সময় আছে লবণের মাত্রা হয়তো বেড়ে গেলে আবার আপনারা বদনাম করবেন। এবং অনেকের ধারণা কিন্তু যে আমি রান্না মানে আয়েশা আপা রান্না করতে পারে, আমি কিন্তু পারি, এগুলো কিন্তু সবারই ধারণা থাকে। হ্যাঁ, মহিলা মেয়েরা তাদের জন্য রান্নাটা কখনো আটকে থাকে না। হ্যাঁ, না অনেকের ধারণা যে আমি তো অলমোস্ট 24 আওয়ার্স বাইরে ঘোরাঘুরি করি, এই জন্য যে রান্না বান্না উনি করেন কিনা, হাজবেন্ডকে খাবার দিতে পারে কিনা, সময় করতে। হ্যাঁ, তো না আমি কিন্তু আবার পছন্দ করি রান্নাটা, আমার পছন্দের, কিন্তু সমস্যা হচ্ছে যে সময় একটু বেশি লাগে, তারপরে আবার ক্লিনিংটা হচ্ছে সবচেয়ে বড় ডিফিকাল্ট। মেহমান আসলে খাওয়া দাওয়া করলাম, আড্ডা দিলাম, গল্পটা অনেক মজা লাগে না, কিন্তু চলে যাওয়ার পরে যে ক্লিনিং এই জিনিসটা না ডিস্টার্ব করে অনেক বেশি, বাসন টাসন সবগুলো আপনার ড্রাই করে আবার গুছাতে হবে, এই যে প্রচুর সময় ওখানে ব্যয় হয়ে যায়, ওটাই হচ্ছে ডিফিকাল্ট। তো আয়েশা, অনেক কথা শুনলাম তোমার কাছ থেকে, রান্না বান্না শুনলাম, তোমার জানি তুমি অনেক গুণে গুণান্বিত, তার মধ্যে আরেকটা গুণ আছে, তুমি কবিতা লিখো, শুনি তোমার স্বরচিত একটা কবিতা। আপনি যখন প্রশংসা করলে আসলে সব মানুষই খুশি হয়, তার ব্যতিক্রম নাই, যে আপনি আমাকে খুশি করে ফেলেছেন, এখন তো কবিতা নাই বললে হবে না, একটা না একটা কিছু। একটু সমস্যা হচ্ছে, আমি যখন না কবিতা লিখি, যখন আমি বেশি খুশি থাকি তখন আমি লিখতে পারি না, আমি লিখি যখন আমার খুব বেশি রাগ হয় তখনই আমি কিন্তু সবারই ক্ষেত্রে। তো এই রাগটা মানে হচ্ছে যে মনে করেন একটা মেয়ে ভিক্টিমাইজ হয়েছে, মার্ডার্ড হয়েছে, তখনই আমি কবিতাগুলো লিখি বেশি, এবং ওই সব কবিতা তো আজকে আমাদের খুশির দিন, আনন্দের দিন, তো আমি একটু আগেও আমি দেখছিলাম কবিতা, কিন্তু কোনো মানে খুশির কবিতা কিন্তু কম, ওই যে প্রতিবাদ ওইগুলো একটু বেশি। বাট আমি একটা কবিতার কয়েকটা লাইন শোনাই, এটা জাস্ট কিছুটা আমি করেছি আর কি। ঈদের আনন্দ, ঈদ মানে কেনাকাটা, মেহেদির লাল রঙে দুহাত রাঙিয়ে দেওয়া, রাত জেগে হরেক রকম পিঠা পায়েস আর কুরমা পোলাও রান্না করা, ঈদ মানে নতুন জামা গায়ে দিয়ে ঈদের জামাত পরা প্রতিবেশী পরিবারের সাথে কুলাকুলি করে আনন্দে মেতে ওঠা, ঈদ মানে আনন্দ, ঈদ মানে উৎসব, ঈদ মানে অতিথিদের আগমন, খাবার বিতরণ। আসলে আমরা যে কথাগুলা বলছি ওগুলাই আর কি, না ভালো লাগলো, খুব সুন্দর রূপ দেওয়া, খুব সুন্দর, খুবই সুন্দর হয়েছে। থ্যাংক ইউ সো মাচ সুযোগ দেওয়ার জন্য। আপা, আপনি তো শুনলাম যে আপনি আর্ট ওয়ার্ক করেন, এটা তো প্রদর্শনী এখানে করা যাবে না, হয়তো কোনো এক সময় দেখবো আমরা, বাট আপনি একটা আপনাদের বরিশালের ঐতিহ্য একটা শরবত, যেটা ঈদের মধ্যে আপনারা পরিবেশন করে থাকেন, হ্যাঁ মলিদা। হ্যাঁ মলিদা। তো এরকম আর কিছু আছে খাবার যেটা আপনারা এই ঈদে বা কোনো সময় মানে যেটা আমরা পাই না? হ্যাঁ, না না, আমরা পিঠাটা বানাই, যেমন ওইটার নাম হলো পাকান পিঠা, ডিজাইন করে করে ওইটা বানানো হয় রাত জেগে, ঈদের আগের দিন থেকে শুরু হয় এটা। আচ্ছা আচ্ছা, হ্যাঁ ওইগুলো তো বানাতে বেশ সময় লাগে। হ্যাঁ, ওইটা এই জন্য আমরা আগের দিন রেডি করে রাখি, আর সারা রাত জেগে ওইটা করব, তারপরে এটা পরে আর কি আমাদের, আমি এখন করি না যেহেতু, আগে আমার আম্মা, আমার বড় বোন ওরা করতো, আমি বসে থাকতাম, বসে বসে মেহেদি লাগাইতাম। মেহেদি অবশ্যই ঈদের দিন আমরা সবাই লাগাই, পূর্ণতা হয় না মেহেদি ছাড়া না। আর ইদানিং মেহেদি লাগাতে গেলে ওই যে চাঁদ রাত আছে, চাঁদ রাতে বাইরে গেলে মেহেদি লাগায় একবার বাসায় চলে আসা যায়, সেমনি শপিং করা যায়, খাওয়া দাওয়া করে সবার সাথে একটু আমোদ ফুর্তি করে আসা যায়। তো ধন্যবাদ আপা, আপনি আমাদের সাথে আসছিলেন, খুব ভালো লাগলো পপি আপা। আর আপনার ঈদ, বাকি ঈদ যেন খুব সুন্দরভাবে কাটে। থ্যাংক ইউ, আপনারও। এখন আমরা কল্পনা আপার কাছে যাব।
আমরা তো চলে যেতে হবে, সময় প্রায় শেষ। আমরা যদি গানটা শুনে একটা গানের একটা মাধ্যমে গানের মাধ্যমে যাই। একটা গান আমি চাচ্ছি আমরা সবাই মিলে করব, যে গানটা ছাড়া আমাদের ঈদটা পূর্ণ হয় না। সেই ওমন রমজানের ওই রোজা শেষে আমি ধরি, আপনারা আমার সাথে থাকেন। ঠিক আছে, আমরা আপনাকে একা যেতে দেব না, সাথেই আছি। হ্যাঁ আমরা সবাই একসাথে। ওমন রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ। ওমন রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ। তুই আপনাকে আজ বিলিয়ে দেশ আসমানি তাগিদ। ওমন রমজানের ওই রোজার শেষে তোর সোনা দানা বালা খানা সব রহে লিল্লাহ। তোর সোনা দানা বালা খানা সব রহে লিল্লাহ। দে জাকাত মুর্দা মুসলিমে আজ ভাঙায়ে তে নিদ। দে জাকাত মুর্দা মুসলিমে আজ ভাঙায়ে তে নিদ। ওমন রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ। আজ পড়বে ঈদের নামাজ রে মন এই শীত গাহে। আজ পড়বে ঈদের নামাজ রে মন এই শীত গাহে। যে ময়দানে সব গাজী মুসলিম হয়েছে শহীদ। যে ময়দানে সব গাজী মুসলিম হয়েছে শহীদ। ওমন রমজানের ওই রোজার শেষে আজ ভুলে যা তোর দোস্ত দুশ্মন হাত মিলাতে। আজ ভুলে যা তোর দোস্ত দুশ্মন হাত মিলাতে। তোর জাকাত মুসলিম মুসলিমে আজ ভাঙায়ে তে নিদ। দে জাকাত মুর্দা মুসলিমে আজ ভাঙায়ে তে নিদ। ওমন রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ। তুই আপনাকে আজ বিলিয়ে দেশ আসমানি তাগিদ। ওমন রমজানের ওই রোজার শেষে এলো খুশির